আরেকটা প্রশ্ন ভীষণ আমাদের কাছে আসে যে ছোট বাচ্চাদের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন কি হয়? সার্টেনলি হয়। এবার স্ট্রেস মানেটা কি? স্ট্রেস মানে একটা এক্সটার্নাল ফোর্স যেটা একটা বাচ্চাকে ভীষণ পরিমাণে আনকমফোর্টেবল করে দেয়। এবার এক্সটার্নাল ফোর্সটা কি? এক্সটার্নাল ফোর্সটা ক্যান বি এনিথিং। একটা পিয়ার গ্রুপ, তার বন্ধু তাকে স্ট্রেস দিতে পারে, পড়াশোনার চাপ স্ট্রেস দিতে পারে, বাবা মার বকা স্ট্রেস দিতে পারে, এবং যে কোনো কারণে সে স্ট্রেসড হতে পারে। এবং অতিরিক্ত স্ট্রেসের কারণে একটা বাচ্চার কিন্তু অ্যাপেটাইট প্রবলেম হতে পারে যে ভীষণ পরিমাণে তার ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে, আইবিএস ভীষণ স্ট্রেসের কারণে হতে পারে। তারপর হতে পারে যে প্রচুর লেজি, কাজ করা থেকে উইথড্রন হতে পারে। অনেক কটা দেখা যায়, মানে আমরা যখন দেখবো এই 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 সিমটমস গুলো, ছোটখাটো সিমটমস গুলো বাচ্চাদের দেখবো স্ট্রেসের কারণে হচ্ছে, তখন আমাদের অ্যাজ বাবা মা উই শুড টেক অ্যাকশন। ভীষণ ফ্রিকুয়েন্ট কোয়েশ্চেন আমাদের কাছে আসে যে আমরা কোন বয়স থেকে বুঝতে পারি একটা বাচ্চার মেন্টাল প্রবলেম হচ্ছে বা মেন্টালি দ্য চাইল্ড ইজ নট ফিট। ওয়েল, এটা আমরা বুঝতে পারি একদম ছোট্ট বয়স থেকে। যে বাচ্চার যখন 6 মাস বয়স হয়েছে, যখন একটা বাচ্চাকে খুব মিষ্টি এখন একটা বাচ্চা দেখে যখন আমরা হাত ধরি বা হাত পাতি কোলে নেওয়ার জন্যে, এবং বাচ্চা মুখ ঘুরিয়ে নেয়, সেটা কি? সেটা আমরা বলি বাচ্চাটা, আমরা আমরা আমাদের নরমাল লোকেরা, নভিস লোকেরা আমরা বলে থাকি যে বাচ্চা কিন্তু ভীষণ মুখ চেনা। এটা কি অ্যাকচুয়ালি মুখ চেনা? এটা কিন্তু বাচ্চার ডিসকমফর্ট। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা জোর করে টেনে বাচ্চাকে নিই, এবং সেই কারণে এই ডিসকমফর্টটা ইজ নাথিং বাট অ্যান অ্যাংজাইটি অফ আ চাইল্ড। তো কমফোর্টেবল আমি হচ্ছি না। আমি যখন আমার মায়ের কোল থেকে আমি অচেনা ব্যক্তি যার মুখটা আমি চিনি না তার কোলে যখন যাব, আমার কমফর্ট হচ্ছে না, মানে আমার একটা অ্যাংজাইটি হচ্ছে। এবার যেই মুমেন্টে আমি ওকে জোর করে নিচ্ছি, তাকে কিন্তু আমি স্ট্রেসে ফেলছি। কি স্ট্রেস হচ্ছে? যে আমি জোর করে তার মায়ের কমফর্ট জোন থেকে তাকে একটা ডিসকমফর্ট জোনে নিয়ে আসছি আমার কোলে, যেখানে ও কমফর্টেবল মোটেই না, এবং ও চেঁচিয়ে কাঁদছে। আমি চেষ্টা করছি তাকে লজেন্স দেওয়ার, বেলুন দেওয়া ইত্যাদি দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করছি, কিন্তু সে মোটেই হচ্ছে না। তো একটা ছোট্ট বয়স 6 মাস থেকে একটা বাচ্চার মেন্টাল কন্ডিশন আমরা বুঝতে পারি। এবং আমরা কি কি মেন্টাল কন্ডিশন বুঝতে পারি? যে একটা বাচ্চার যেই বয়সে তার ক্রল করা মানে হামাগুড়ি দেওয়া উচিত, সেই বয়সে সে হামাগুড়ি দিচ্ছে না। একটা বাচ্চা হামাগুড়ি মোটামুটি 6 মাস থেকে 8 মাসের মধ্যেই দিয়ে দেয়, এখন তো আরোই তাড়াতাড়ি দেয়। তো যদি দেখি না দিচ্ছে না, তাহলে আমাদের ডেফিনেটলি ডক্টর কনসাল্ট করা উচিত। বা একটা বাচ্চা মোটামুটি, কোনো বাচ্চা 9 মাসে, কোন বাচ্চা 10 মাসে, কোনো বাচ্চা 11 মাসে হাঁটা শুরু করে দেয়। মোটামুটি এই 8 মাস থেকে 11 মাসের মধ্যে বাচ্চারা ডিপেন্ডিং অন দ্য ওয়েট অফ দ্য চাইল্ড তারা হাঁটা মোটামুটি শুরু করে দেয়। দেখা যায় যে কোনো বাচ্চা লেট হাঁটছে, তখনও আমাদের ডাক্তারের কাছে যাওয়া দরকার। কোনো বাচ্চার হয়তো কথা কখন বাচ্চারা বলে। এবার ভেরি ইম্পর্টেন্ট যে আমার বাচ্চাকে আমি কিছু বলছি, ও ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে, কিছু রেসপন্ড করছে না। আমরা হয়তো ভাবছি বা হয়তো কোনোভাবে আমরা সেটা হয়তো গ্রাহ্য করছি না। দেখা যায় যে বাচ্চার হয়তো হিয়ারিং প্রবলেম আছে, সে শুনতে অসুবিধা হচ্ছে। শুনতে যখন অসুবিধা হয়, আমাদের তো ইয়ার, আই অ্যান্ড টাং অর থ্রোট ইজ ভেরি মাচ কানেক্টেড। আমি যেটা শুনবো সেটা আমার মাথায় রেজিস্টার করবে, তবেই না আমি সেটাকে রেসপন্ড করব। যখন শুনতে পায় না বাচ্চারা, তখন সে রেসপন্ডও করে না, সে তাকিয়ে থাকে। সেই ক্ষেত্রেও ডাক্তারের কাছে, যখন বাচ্চারা প্যাসিভলি যখন তাকিয়ে থাকে আমাদের দিকে, তখন আমাদের ডেফিনেটলি ডক্টর বা যারা অ্যাকচুয়ালি রয়েছে তাদেরকে কাছে গিয়ে আমাদের বলা উচিত যে আমার বাচ্চা রেসপন্ড করছে না। নেক্সট দেখা যায় যে বাচ্চা খেলাধুলো করতে ভালোবাসে না, যখন একটু বড় হয় খেলাধুলো করতে ভালোবাসছে না, ভীষণ প্যাসিভ ভাবে বসে রয়েছে, ডক্টরের কাছে যাওয়া উচিত। খাচ্ছে না বা খেতে চাইছে না, এবার তারও ভেরিয়াস কারণ আছে। এবং সে যদি দেখা যায় যে একটা প্যাটার্নের খাবার খেতে চাইছে, আরেকটা প্যাটার্নের খাবার খেতে চাইছে না আজকালকার বাচ্চা, তো অবভিয়াসলি আমাদেরকে সেটা ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই আউট করে দেওয়া উচিত। কিন্তু যেই ঘুরিয়ে ফিরিয়ে ট্রাই আউট করেও যখন বাচ্চারা খাচ্ছে না, তখন কিন্তু ডক্টরের কনসালটেশন নেওয়া উচিত। এবং যেটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমাদের বাচ্চাদেরকে যেটা বোঝানো হলো,
গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ। এটা আমরা টিভি খুললেই আজকাল বুঝি যে বাচ্চাদেরকে, সে ইরেসপেক্টিভ অফ আ বয় চাইল্ড অর গার্ল চাইল্ড, যে কোনো জেন্ডারের একটা বাচ্চা হোক না কেন, তাকে ছোট্টবেলা থেকে বোঝানো উচিত, যখন থেকে সে সেন্স আসে তাকে বোঝানো উচিত যে হোয়াট ইজ আ গুড টাচ অ্যান্ড হোয়াট ইজ আ ব্যাড টাচ। একটা ভালো টাচ কি, একটা খারাপ টাচ কি, এটার মধ্যে পার্থক্যটা আমাদের বাচ্চাদের বুঝিয়ে দেওয়াটা ভীষণ পরিমাণে দরকার। এবার গুড টাচ বলতে কি বোঝায়, আমি অল্প করে ছোট করে ক্রিস্প ভাবে বোঝানোর চেষ্টা করছি। একটা গুড টাচ বলতে কি বোঝায়, যে বাবা বা মা যখন একটা বাচ্চাকে আদর করছে, ভালোবাসছে, জড়িয়ে ধরছে, একটা হাগ করছে বা জড়িয়ে ধরছে, বা ওরা হাই ফাই করছে, হ্যান্ডশেক করছে, গালের মধ্যে একটা বাচ্চাকে কিস দিচ্ছে, বা একটা রিলেটিভ যারা খুব ক্লোজ টু দ্য চাইল্ড, যারা ভীষণ ভালোবাসে, দিজ আর অল গুড টাচ। এবং বাচ্চা বুঝবে যে আমার নিজের লোককে, এবং দিজ আর অল গুড টাচ। একটা বাচ্চা কিভাবে বুঝবে সে ব্যাড টাচের ইনফ্লুয়েন্স হচ্ছে? ব্যাড টাচ মানে হলো যে বাচ্চার কিছু কিছু মানুষেরা আছে এখনো পর্যন্ত, আমরা বলি, এই যে আমরা ছোটবেলায় শিখেছি না, গল্পে পড়তাম, আমরা ছোটবেলায় পড়তাম চাঁদ মামা বিভিন্ন গল্পে, যে ব্রহ্মদত্ত আছে, শাকচুন্নি আছে। হ্যাঁ, আমাদের জগতে এখনো ব্রহ্মদত্ত শাকচুন্নি আছে। তারা ইরেসপেক্টিভ অফ এজ, বাচ্চার কি বয়স, বা সে বাচ্চা কি সে প্রৌঢ়, এটা কোনো কিছু ভেদভাব ওদের নেই, কিভাবে গিয়ে তাদেরকে আঘাত করতে হয় তারা জানে। তাই ব্যাড টাচটা ভীষণ পরিমাণে শেখানো উচিত। ব্যাড টাচ হলো যখন সেই ধরনের ব্রহ্মদত্তরা যখন বাচ্চার যে জেন্ডার নির্বিশেষে তাদের পার্সোনাল পার্টসে কোনোভাবে হাত দেওয়ার চেষ্টা করে, বা ওদের আমরা আমরা বাচ্চাকে নর্মালি কোথায় আদর করি, গালে, মাথায়, ওরা হয়তো ঠোঁটে আদর করছে বাচ্চাকে, বা পার্সোনাল পার্টসে হাত দেওয়ার চেষ্টা করছে, সেখানে হয়তো কারেজ করার চেষ্টা করছে, হ্যাঁ, হাত দিয়ে হয়তো হাত বোলাবার চেষ্টা করছে। এই জিনিসগুলো আমাদের বাচ্চাদেরকে তখন থেকেই বলে দেওয়া উচিত যে দিজ আর ব্যাড টাচ, এবং এরকম লোকেদের থেকে নিজেকে সামলানো দরকার, দূরে থাকা দরকার। এখন সবচেয়ে বড় সমস্যা হলো গ্যাজেট। এবার আমাদের প্রচুর এই কোয়েশ্চেন্স আসে যে গ্যাজেটটা, যে বিভিন্ন গ্যাজেট বাচ্চারা ইউজ করে, তার হোয়াট আর দ্য পজিটিভস আর দ্য নেগেটিভস অফ দিস গ্যাজেট ইউজিং ফর দ্য চাইল্ড। এবার একটা বাচ্চার জন্য একটা গ্যাজেট কতটা ইম্পর্টেন্ট, বা কতটা তাতে বাচ্চার ক্ষতি হয় সেই গ্যাজেট ইউজ করতে। এবার গ্যাজেট বলতে কি বোঝায়? গ্যাজেট বলতে বোঝায় মোবাইল ফোন, যেটা বাচ্চারা সবচেয়ে আগে অ্যাক্সেস হয়। এবার আমি দেখি আমার বাচ্চা খেতে চায় না, সবচেয়ে ইজি আমি দেখি বাচ্চাদেরকে, আমিও হয়তো করেছি, বাট মানে ফরচুনেটলি আমার বাচ্চা যখন ছোট ছিল তখন হয়তো অতটা গ্যাজেটের, মানে অ্যাটলিস্ট তখন টিভিটা চলতো, ভিডিও চলতো, এগুলো চলতো, বাট ফোনটার তখন অতটা চল ছিল না। কিন্তু এখন আমি দেখি, হয়তো ছোট বাচ্চাটার সময় আমি এটাই করি, যে যখন খেতে চায় না তখন কি করে, ফোন দিয়ে, চাঁদ মামা দিয়ে, কার্টুন দিয়ে বসিয়ে দিই। আমি কিন্তু এই কার্টুনের অ্যাডিকশন বাচ্চা শুরু করি। আমি যখন অফিস থেকে আসি, ধৈর্য থাকে না, তখন বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি কি করি, আমার ফোনের মধ্যে কার্টুনটা খুলে বাচ্চাকে খাওয়াচ্ছি। এবার এই কার্টুনের নেশাটা আমি অ্যাজ আ প্যারেন্ট অর আ মাদার কিন্তু প্রথমে বাচ্চাকে ধরিয়ে দিচ্ছি। এইবার বাচ্চা যখন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হলো, সে তখন সেকেন্ড স্টেপ, সেটা হলো কম্পিউটার। স্কুলে তো কম্পিউটার আছে, তাকে তো কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে হবে। সে ল্যাপটপে চলে গেল, এবার ল্যাপটপে দেখা যাচ্ছে যখন সে ল্যাপটপের খেলার সময়, পড়ার সময় পড়লো, এবং সে বাকি সময়টা গেম ডাউনলোড করে খেলা শুরু করে দিল। বিভিন্ন টাইপের খেলা নিয়ে সে খেলছে। তারপর শুরু হলো টিভি। টিভিটা তো স্ট্যান্ড বাই রয়েছে, টিভিতে সারাক্ষণ বসে রয়েছে। এইবার পড়াশোনা ছেড়ে যখন বাচ্চারা এই গ্যাজেটগুলো নিয়ে ঘাটাঘাটি করছে, তার পজিটিভস অনেক কিছু আছে। আমি বলবো দ্যার ইজ মেনি পজিটিভস অফ ইউজিং গ্যাজেট। গ্যাজেট একটা বাচ্চার, বিকজ আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা নিজেরা গেম তৈরি করে, যারা কম্পিউটার শিখে তারা নিজেরা গেম তৈরি করে, কোডিং করে গেম তৈরি করছে, অনেক কিছু নতুন নতুন জিনিস তৈরি করছে, আঁকা তৈরি করছে, গ্রাফিক্সে প্রচুর কাজ করছে। সেগুলো ডেফিনেটলি পজিটিভ জিনিস। কিন্তু নেগেটিভ হলো যখন একটু বড় হচ্ছে, বাচ্চা যখন একটু বড় হচ্ছে, সে যখন অ্যাডোলেসেন্সের দিকে এগোচ্ছে, বা টুইনেজার থেকে টিনেজারে এগোচ্ছে, তখন তার কিউরিওসিটিটা বেড়ে যাচ্ছে, তখন তার জানার ইচ্ছেটা বেড়ে যাচ্ছে। সে তখন এই যে বিভিন্ন ভালো ভালো সাইটস আমাদের আছে, সেই সাইটসে ঢুকে যাচ্ছে। এবার ভালো বলতে আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন কোন ভালো সাইটসের কথা বুঝছি। সেই সাইটসে ঢুকছে, এবং সেই সাইটসের ঢোকার যে কনসিকুয়েন্সেস গুলো আছে সেগুলো আমরা ফেস করি। এবং
বাচ্চারা বয়সের আগে যেটাকে বলে পেকে যাওয়া, সেটাই পেকে যাচ্ছে। এবং সেটা কিন্তু আমাদের হাতেই রয়েছে যে আমরা গ্যাজেটগুলো দরকার ছাড়া দেওয়া উচিত নয় বাচ্চাদের, এবং আমরা চেষ্টা করব যতটা কম দেওয়া যায়। এবং আমরা বুঝি, আমরা কাজকর্ম করছি, সারাদিন খেটে-খুটে আসি, আমার ক্ষেত্রেও তাই। এবং আমাদের ধৈর্য লেভেলটা, এনডিওরেন্স লেভেলটা কমে আসছে। আমাদের মা, আমাদের যখন দিদাদের দেখি, তাদের তো অনেক বাচ্চা। আজকালকার দিনে তো একটা বাচ্চা বা ম্যাক্সিমাম ২ টো বাচ্চা হয়। বাট আগেকার দিনে তো অনেক বাচ্চা হতো। তো আমাদের আগেকার দিনের মা বা দিদাদের আমরা দেখেছি, বা ঠাকুমাদের দেখেছি যে ওনাদের এত বেশি ধৈর্য কেন? আমাদের ধৈর্যর লেভেলটা দিনকে দিন কমে আসছে কেন? এই জন্য কমে আসছে কারণ আমরা অলওয়েজ ইন দ্য র্যাট রেস। আমরা ভাবছি যে আমাকে জীবনে এই লক্ষ্যগুলোতে এগোতে হবে, এবং সেই লক্ষ্যগুলো এগোনোর জন্য আমরা কি করি? নেগলেক্ট করি আমাদের ফ্যামিলিটাকে। যে ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি, এটা আমরা ভাবি না। আমরা ফ্যামিলি, বাচ্চাকে একটু সময় দেওয়া এবং একটু ধৈর্য নিয়ে যদি ভালোবেসে আমরা যে কোনো কাজই করি, তাহলে আমার মনে হয় এই বাচ্চাগুলো এই গ্যাজেটের ওপরে এত নেশা হবে না। তারা খেলাধুলা, মা-বাবার সঙ্গে কথা বলা, এবং অনেক খেলা আছে যেটা আমরা ক্যান বি আ পার্ট অফ দ্য গেম। গেম যদি খেলতে চায়, তো আমরাও তো একসাথে বাচ্চার সঙ্গে বসে গেম খেলতে পারি। বা বাবা খেলতে পারে, বা মা খেলতে পারে, ইন টার্মস খেলতে পারে। তাতে আমরা চেক করতে পারি ওরা কোন সাইটে ঢুকছে, কোন রং সাইটে ঢুকছে, কোন সাইটে ঢুকছে, এবং ওদেরকে টাস্ক দিতে পারি, আজকে তুমি এই গেমটা এই লেভেলে খেললে, নেক্সট গেমটা কালকে এসে আমরা নেক্সট লেভেলে খেলবো। এরকম আমরা যদি টাস্ক অ্যাসাইন করি বাচ্চাদেরকে, তাহলে অনেকটা বেটার হয়। তো আমরা টাস্ক দিতে পারি বাচ্চাদেরকে যে তুমি এই লেভেলে গেমটা খেললে, নেক্সট লেভেলের গেম এইটা খেলবো। তুমি এই গেমটা বানাবার চেষ্টা করো। যখন বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে কোডিং যখন শিখছে, কোডিং এ তুমি একটা ছোট গেম বানাও, সেটা আমরা খেলবো। সো এনকারেজ দ্য চাইল্ড টু ডু সামথিং গুড অ্যান্ড ক্রিয়েটিভ। আমরা বাচ্চাদেরকে একটা ক্রিয়েটিভ জিনিস তৈরি করার জন্য হেল্প করতে পারি, যাতে গ্যাজেটটার পজিটিভ অ্যাঙ্গেলটাকে আমরা তুলে করতে পারি।